সালাম আলাইকুম। আজকে আমরা এইচএসসি 26 আইসিটির 4 নাম্বার কোশ্চেন নাম্বার হলো 4। আচ্ছা সরি, 4 নাম্বার যে সিকিউ কোশ্চেন আছে না, সেখানে ঘ নাম্বার একটা প্রশ্ন আসছে এরকম যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করতে হবে কিন্তু যোগের মাধ্যমে, তাই না? তখন আমাদের কমপ্লিমেন্টের কনসেপ্টটা চলে আসে। তারপরেও সোশ্যাল মিডিয়ায় এত টিচারদের এত এক্সপ্লেনেশন শোনার পর মনে হচ্ছে যে না, কথা বলা দরকার। তখনই আমার এই কন্টেন্টটা করার আর কি ইচ্ছা হয় আর কি। আমরা আগে প্রশ্নটা পড়ি কি। আমাদের এইচএসসি 26 কোশ্চেন নাম্বার 4 এই আইসিটিতে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটার উদ্দীপক ছিল এটা। ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে এই মার্কস পায়, ঠিক আছে? বাংলা প্রথমে এই মার্কস পায়, ঠিক আছে? আচ্ছা, বাংলা দ্বিতীয়তে যে মার্কস পায় সেটার নাম হচ্ছে এক্স। তার এই সংখ্যাটা বলেনি, এটা চলক দিয়ে রাখছে। দুই পত্র মিলে তাদের মোট নম্বর, এটা হচ্ছে বাংলা 1 আর বাংলা 2 এর যোগফল, তাই না? সাম বা এস দ্বারা আমরা আপাতত একটু মনে রাখার চেষ্টা করি। তাহলে কি হলো, সে দুইটা সাবজেক্টে কত মার্কস পায় তার যোগফল বলে দেয়। একটার মার্কস বলে আর একটা বলে না, তাই তো? ওকে, ক খ গ তোমরা এসব খুব সহজে পারো, সেসব নিয়ে কথা না। ঘ নাম্বার যেটা নিয়ে আসলে কথা হচ্ছে, ঘ নাম্বার কি বলছে আমরা আগে প্রশ্নটা পড়ি। এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিক যুক্তির মাধ্যমে দেখাও বা বিশ্লেষণ করো, যেভাবেই থাক প্রশ্ন। কথা হচ্ছে আমরা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করলে তাহলে আমরা এই সংখ্যাটা পাবো, তাই না? কারণ এই দুটো যোগফলে আমরা জানি এখান থেকে এস মাইনাস যদি আমরা B1 লিখি তাহলে এদের বিয়োগফলটা কি হবে? আমাদের B2। আর একবার এভাবেও বলা যায় যে সেই এক্স, তারা এক্স এর কথা বলছে, এক্সই বলি আমরা, B2 না বলি, এটা এক্সই থাকে। হ্যাঁ, আমরা এখান থেকে B2 আপাতত না বলি, ঠিক আছে? আমরা এটাকে B2 না বলে এক্সই বলি, যে এক্স নির্ণয় করতে হলে এস থেকে বি কে বিয়োগ করতে হবে, সরি B1 কে বিয়োগ করতে হবে, তাই না? আচ্ছা, বিয়োগের কাজটা যোগের মাধ্যমে কি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আমরা বীজগাণিতিক যে কনসেপ্ট সেখান থেকে লিখতে পারি, তাই না? যে এস, অবশ্যই এস এর সাথে যদি আমরা B1 এর ঋণাত্মক সংখ্যাটাকে অর্থাৎ B1 এর কমপ্লিমেন্টটাকে যোগ করতে পারি, এই যে যোগ করতে পারি, তাহলে এখানকার যে ফলাফলটা আসবে সেটা অবশ্যই এস মাইনাস বি হবে। আলটিমেটলি সেটা এস মাইনাস বি না? অবশ্যই আলটিমেটলি সেটা এস মাইনাস বি। আমরা এটাকে জাস্ট সামনে একটু নিয়ে আসি, তাহলেই তো হয়ে যাচ্ছে না? ওকে, এইভাবেও আমরা নিয়ে আসতে পারি বিষয়টাকে। আচ্ছা, আমরা মাইনাস, এভাবেও তো লিখতে পারি, তাই না? খুব সুন্দর না? তাহলে আমাদেরকে এই B1 এর নেগেটিভ দরকার। B1 এর নেগেটিভ মানে কি? অবশ্যই আমরা বলবো যে এর কমপ্লিমেন্ট, আর সাধারণত 2's কমপ্লিমেন্ট দ্বারা 2's কমপ্লিমেন্ট দ্বারা আমরা এর ঋণাত্মক সংখ্যাটা নির্ণয় করতে পারি। তাহলে সেভাবে আমরা এখানে যোগের মাধ্যমে বিয়োগের কাজটা সম্পন্ন করব এবং সেখান থেকে আমরা এক্স নির্ণয় করতে সক্ষম হব। এইটা হচ্ছে প্রশ্নের প্রাথমিক থিওরি। এটার ব্যাপারে সবাই, মানে এটার ব্যাপারে আসলে কথা না, এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারো, খুবই ভালো। তো প্রশ্নটা আসে, এটা কি 8 বিটে করতে হবে নাকি 16 বিটে করতে হবে? এই যে কমপ্লিমেন্ট, তো কমপ্লিমেন্টটা 8 বিটে করতে হবে না 16 বিটে, তাই না? প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, আচ্ছা আমরা যে বাইনারি নাম্বার এর অপারেশনগুলো শিখতেছি, আমরা যে বিভিন্ন ধরনের লজিক গেট শিখছি, কেন? আমরা কোনো একটা নতুন সার্কিট তৈরি করব এই কারণে? বলতে পারো যে হ্যাঁ আসলেই তো আমরা শিখতেছি নতুন কিছু তৈরি করার জন্য। অবশ্যই আমরা যে শিখতেছি সেটা কোথায় থেকে শিখতেছি? অলরেডি এগুলো আছে, সেসব থেকে শিখতেছি, তাই না? বিষয়টা আসলেই এটা, অলরেডি এই সার্কিটগুলো আছে যেগুলোকে আমরা এখন শিখতেছি। আমাদের যদি জ্ঞানের মানে সমৃদ্ধ একটা জগৎ তৈরি হয়, সেখান থেকে আমরা হয়তো নতুন কিছু তৈরি করবো। তার মানে বর্তমানে আমাদেরকে আইসিটিতে যা শেখানো হচ্ছে তা অলরেডি এক্সিস্ট করতেছে, এবং সেই সার্কিটগুলোই আমাদেরকে এখন শেখানো হচ্ছে, যেগুলো অলরেডি আছে এখানে আমাদেরকে তাই শেখানো হচ্ছে। তাহলে সার্কিট কিভাবে কাজ করে ওটা আমাকে শিখতে হবে। এখন সার্কিটে কিভাবে কাজ করে এটা আমাকে শিখতে হবে। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে পরবর্তী স্টেপে আমাদের নতুন কিছু তৈরি করার চেষ্টা করতে হবে, এটাই তো, তাই না? তাহলে সার্কিট কোথায় কিভাবে কাজ করে এটা আমাকে শিখতে হবে, নট দ্যাট আমি আমার মতো একটা যুক্তি তৈরি করলাম, সেটা লজিক্যালি ঠিক থাকতেছে, তার মানে সেটা সঠিক। বিষয়টা কিন্তু এরকম না। আমি যে কাজটা করব সেটা বাস্তব সার্কিটে ইমপ্লিমেন্ট করার পর যদি কোনো ধরনের লিমিটেশন না আসে,
সেটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে আমারটা ঠিক। যদি কিছু লিমিটেশন আসে তাহলে যতটুকু কাজের জন্য সেটা ভ্যালিড, সেটা সেই লিমিটেড বাউন্ডারি, মানে সেই বাউন্ডারির মধ্যে সেটাকে সীমাবদ্ধ রাখতে হবে। এর বাইরে তুমি সেটাকে বলতে পারবো না। তখন অনেক জায়গায় সেটা ফেইলিওর হয়ে গেলে তখন সেটা আর গ্রহণযোগ্য হয় না। এটা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি 8 বিট কখন 16 বিট কখন। আচ্ছা, আমরা যখন কোনো ডাটাকে সার্কিটে ইনপুট দিই, ইলেকট্রিক সার্কিট 0 1 শুধুমাত্র বুঝতে সক্ষম, আমরা এখানে আরেকটা ডাটাকে সার্কিটে ইনপুট দিব এবং তাদের মধ্যে অপারেশন হবে, মানে প্রসেসিং হবে, ফলাফল হিসেবে আমরা একটা রেজাল্ট পাবো, তাই তো? ফলাফল হিসেবে আমরা আরেকটা রেজাল্ট পাবো। এইটা হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রিক সার্কিট, যেখানে আমরা এই ম্যানিপুলেশনটা করব যোগ বিয়োগের জন্য। আসলে কম্পিউটার তো যোগ বিয়োগ বুঝে না, কম্পিউটার বুঝে তার ভাষায় বিদ্যুৎ আছে আর নাই এই কনসেপ্টটাকে আমরা আমাদের বোধগম্যতায় বিভিন্ন পয়েন্টে মানে বিদ্যুতের উপস্থিতি, একটা মিনিমাম ভোল্টেজ বা একটা ম্যাক্সিমাম ভোল্টেজ লিমিট করে দিয়ে সেখান থেকে আমরা ডিসাইড করি যে এখানে এক্সিস্ট করতেছে ভোল্টেজ বা বিদ্যুৎ পাস হচ্ছে, তখন আমরা সেটাকে 1 বলি, বা সেখানে এলইডি বাল্ব কিংবা ওই ডাটাটাকে স্টোর করে রাখতে পারি। এই যে স্টোর করার এই বিষয়টা, ফাইনালি স্টোর করার যে মেথড, সেটার নাম হলো রেজিস্টার। এটা হচ্ছে রেজিস্টার। আর এইখানে যে কাজটা করে সেটা তুমি ফুল অ্যাডার দিয়ে করতে পারো, ফুল অ্যাডার। তাহলে এই পুরো ক্যালকুলেশনের ধাপটা কমপ্লিট হবে ফুল অ্যাডার প্লাস রেজিস্টার। আরও অন্য মেথডে করা যায়। তোমাদের ইন্টারমিডিয়েটে তোমাদেরকে অ্যাডার শেখানো হবে আর রেজিস্টার শেখানো হয়। কেন? কারণ অ্যাডারের কাজ কি? যোগ করে, আর রেজিস্টারের কাজ কি? সেই ফলাফলটা ধরে রাখে। রেজিস্টার হচ্ছে মেমোরির ক্ষুদ্রতম ইউনিট। আর তুমি যদি ক্যালকুলেটর চিনো যত জায়গায় ইলেকট্রিক সার্কিট, যেটা দিয়ে তুমি ডাটা ক্যালকুলেট করো, যোগ বিয়োগ গুণভাগের কাজ করো, সেখানে মূলত অ্যাডার আর রেজিস্টারেরই কাজ। এই অ্যাডারের কাজ হলো বিটগুলোর একটা আউটপুট দেওয়া। এখানে একটা বিদ্যুতের লাইন, এখানে একটা বিদ্যুতের লাইন, এই দিক দিয়ে একটা বাল্ব আছে। বলো তো, এইখানে বিদ্যুৎ আসার পরে যদি এইদিকে বিদ্যুৎ থাকে তাহলে লাইটটা জ্বলবে, এদিকেও বিদ্যুৎ থাকলে এই লাইটটা জ্বলবে, তাই না? তুমি যদি এইখানে একটা লাইন কেটে দাও, একটু মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা মুছে দিলাম, তারপরেও বাতিটা জ্বলে উঠবে। এইখানে যদি মুছে দেই আর এইখানে দেই তাহলেও বাতিটা জ্বলে উঠবে। এখন বাতি তো সব জায়গায় নাই, তোমার এই তথ্যটা রাখা লাগবে যে কখন কখন এই দিক দিয়ে বিদ্যুৎ পাস হয়। বিদ্যুৎ পাস হলে 1, না হলে 0। এই বিষয়টাকে রাখার জন্য যে ছোট্ট একটা কম্পোনেন্ট, তার নাম হচ্ছে রেজিস্টার। এখন বুঝছো, তোমার অ্যাডারের পরে যে রেজাল্ট পাও, সাম, ক্যারি, সেটা ফাইনালি কোথাও এক জায়গায় রাখতে হয়, তার নাম হলো রেজিস্টার। এইটা মানে এই বিষয়টা যতক্ষণ না কমপ্লিট থাকবে জানা, ততক্ষণ পর্যন্ত কেউ এটা ডিসিশন, মানে এই ডিসিশনটা নিতে পারবে না যেটা 8 বিট নাকি 16 বিট। এখন আসো, কেন বললাম রেজিস্টারের কাজ কি আর অ্যাডারের কাজ কি, এটা তোমরা এখন বেসিকটুকু বুঝে গেছো। এখন বলো তো, একটা অ্যাডার 4 বিট ডাটাকে নিয়ে কাজ করতে পারে। 4 বিট যদি তোমার ডাটা থাকে তাহলে 4টা বিটের জন্য কাজ করার জন্য 4টা ফুল অ্যাডার লাগে। সেখান থেকে তারা যে রেজাল্ট দেয় সেখানে, আচ্ছা আমার এখানে একটা ছোট্ট সার্কিট আছে, ওই এই যেটা তোমরা জানো, এটা 4 বিট কাজ করার জন্য 4 বিট ফুল অ্যাডার সার্কিট। তোমরা তো বুঝতেই পারতেছো, প্রাথমিকভাবে আমাদের কোনো ইনপুট থাকে না, মানে সি ইন, তাই এখানে 0 দিয়ে ম্যানিপুলেশনটা শুরু করতে হয়, তাই না? আর 2টা ডিফারেন্ট ডাটার আমরা যোগের কাজ করব, 2টি ডিফারেন্ট ডাটার যোগের কাজ করবো। এখান থেকে যে ক্যারিটা আসবে এটা হবে সাম, এটা হবে ক্যারি। এটা নিয়ে 3টা ইনপুট, এটা হবে সাম, এটা হবে ক্যারি। এই ক্যারি এই 2টা ইনপুটের সাথে এসে যোগ হবে, তাই না? এভাবে আমাদের সাম আর ক্যারি আসবে। ফাইনালি এই ক্যারিটা এখানে এসে এদের সাথে যোগ হবে, এখান থেকে একটা সাম আসবে এবং এই 3টা ইনপুটের একটা সাম একটা ক্যারি থাকবে। এটা হচ্ছে ফাইনাল আউট, এটা হচ্ছে ফাইনাল আউট। আচ্ছা, তুমি যদি 4 বিট ফুল অ্যাডার ব্যবহার করো, এই 4টা তাহলে ওর রেজাল্ট থাকবে 1 2 3 4। এই 4টাকে স্টোর করার জন্য তোমার লাগবে 4টা রেজিস্টার, কারণ একটা রেজিস্টার একটা সিঙ্গেল বিটকে স্টোর করতে পারে। তাহলে বলো তো, ফাইনাল যদি ক্যারিটা ভ্যালু 0 হোক আর 1 হোক, সেই ক্যারিটারও একটা ডাটা রাখতে হবে না? তাহলে বিট একটা বেশি লাগবে না রেজিস্টারে? তাহলে 5টা রেজিস্টার লাগবে না 4 বিট ডাটার কাজ করতে গেলে? ওয়েট, আরও একটু ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের বইয়ের একটা স্ক্রিনশট, বুঝতে পারছো? তোমরা দেখো ফুল অ্যাডারের কনসেপ্টে গিয়ে দেখো, সেখানে এই লাইনটা লেখা আছে যে প্রথম
ব্লক ডায়াগ্রামে সি ইনপুট 0, কারণ প্রথম দিকে 2টি বিট যোগ করার সময় আগের কোনো ধাপ থেকে সি ইনপুট আসা সম্ভব না, তাই না? তাই সেখানে 0 দিয়ে ম্যানিপুলেশন শুরু করা হয়। উল্লেখ্য যে 4 বিট অ্যাডার মানে 4 বিটের যোগ করতে হলে যোগফল ঠিকভাবে যদি দেখাতে চাও তাহলে সর্বশেষ যে সি আউট থাকে, এই যে সি আউট, এর জন্য তোমার 5ম বিটের প্রয়োজন হয়। তার মানে রেজাল্টটা হবে 5 বিটের। 4 বিটের ডাটা কাজ করলে 5 বিটের লাগবে। তাই 4 বিট নিয়ে তুমি যদি ম্যানুয়াল ইনপুট থাকে তোমার, যে x1 x2 x3 x4, অর্থাৎ একটা নাম্বারের ভ্যালিড 4টা যদি তোমার বিট থাকে, তাহলে সেখান থেকে তুমি যদি রেজাল্ট পাইতে চাও তাহলে তোমার 5টা বিটের তথ্য রাখার মতো রেজিস্টার লাগবে। অথবা তুমি যে রেজিস্টার ব্যবহার করবা সেটা যদি 5 বিটের রেজিস্টার হয় তাহলে তুমি সেই রেজিস্টার ব্যবহার করে যে সার্কিট তৈরি করবা সেই সার্কিটটা কেবলমাত্র ভ্যালিড 4টা সরাসরি বিট নিয়ে কাজ করতে সক্ষম। তাহলে তুমি একটা প্রপার মানে সঠিক অ্যান্সার পাবা। অনেক সময় তোমার ক্যারিতে যেগুলোর মানে 5 নাম্বার যে বিটটা যে আউটটা হবে বা ক্যারি, সেটা যদি 0 হয়, এমন সংখ্যা যোগ করতেছো 2টা যার আউটপুট হচ্ছে সিতে 0, তাই সেটার ক্ষেত্রে প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে এই 4টা সাম দিয়েই তোমার অনেক রেজাল্ট ভ্যালিড হয়ে যাবে। এর মানে তুমি ওই সার্কিটটাকে গ্রহণযোগ্য বলতে পারবে না, কারণ ওটা লিমিটেড। ঠিক বড় বড় সংখ্যা যোগ করতে গেলে 5 নাম্বার বিটে একটা চলে আসবে ভ্যালু, মানে 1 চলে আসবে, তখন তো তুমি আর ওই ফাইনাল রেজাল্টটা মিলাইতে পারবে না। তাহলে লিমিট থাকা যাবে না, এমন সার্কিট তৈরি করতে হবে যেটা প্রপার সমাধান দিতে সক্ষম। তাহলে তোমার যদি 4 বিট রেজিস্টার নিয়ে কাজ করো তাহলে সেখানে 3 বিট ভ্যালিড ডাটা নিয়ে কাজ করতে সক্ষম ওই সার্কিটটা। তাই তুমি যদি 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করো তাহলে তোমাকে অবশ্যই 7টা ভ্যালিড বিট নিয়ে কাজ করতে সক্ষম হবে। এমন বিটগুলোই তুমি ওই সার্কিটে ব্যবহার করতে পারবে। এখন কথা হচ্ছে আমাদের এই ম্যাথে কী কী ছিল আমরা একটু দেখি। এই ম্যাথে কী কী ছিল? বাংলা 1 নামে যেটাকে বলছিলাম সেটা ছিল এই সংখ্যাটা, যার বাইনারি ভ্যালু এটা। বাংলা 2 হচ্ছে এক্স, দেয়া নাই, সামটাকে আমি এস বলছিলাম, এভাবে রাখছি। দেখো তো সামের সময় কি বলে দিছে? আচ্ছা আগে বিট গুনে দেখি কয়টা। 1 2 3 4 5 6 7 8, 8টা বিট। এখানে কোনোভাবেই বলে নাই যে তোমার 8 নাম্বার বিটটা সাইন বিট। তার মানে তোমার হচ্ছে 8 নাম্বার বিটটা হচ্ছে ম্যানুয়ালি ওর একটা ভ্যালিড বিট। তাহলে 8টা বিটকে সরাসরি ইনপুট দিয়ে তুমি রেজাল্ট চাও, তাহলে তোমার কত বিটের রেজিস্টার থাকতে হবে ওই সার্কিটে? 9টা বিটের। ভাইয়া 9 বিটের তো রেজিস্টার সার্কিট ম্যানুয়ালি তৈরি করা যায়, তুমি যতটা চাও ততটা তৈরি করতে পারবা। কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম সেখানে তুমি 4 বিট ব্যবহার করতে পারবা। তারপর হ্যাঁ 2 বিটের একটা অপশন আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ইনপুট আউটপুটের জন্য। 2 4 8 16 32 64 মানে 64, এভাবে তুমি রেজিস্টার তৈরি করতে পারো, বা স্ট্যান্ডার্ড ফর্মে তারা তৈরি হয়। যদি স্ট্যান্ডার্ড ফর্মে জানতে চাও যে কত বিট দিয়ে কত বিট রেজিস্টার হয়ে থাকে তাহলে এভাবে বলা হবে, বুঝতে পারছো? আর এইখানে যত বিটের রেজিস্টার সে তার থেকে একটা বিট কম নিয়ে ডাটা ম্যানিপুলেট করতে সক্ষম। এখন ক্লিয়ার? এখন বলো তো এটা দিয়ে কি 8 বিট নাকি 16 বিট? ডিসিশন কোনটা? তোমাদের ডিসিশন। অবশ্যই এটা 16 বিট হইতেই হবে। যদি তুমি মনে করো যে ভাই আমি তো 8 বিট দিয়ে যোগ বিয়োগ করে আমার তো রেজাল্ট ঠিক থাকতেছে, আরে ভাই এটা তো সার্কিট না, তুমি খাতা কলমে মেলাই দিছো। এটাতে যখন তুমি 2টা 8 বিট নাম্বার নিয়ে যোগ করবা তখন তো তোমার ভ্যালু টাইট হয়ে যাবে। তুমি তো কমপ্লিমেন্ট নিয়ে আসছো, মানে কি বড়টার থেকে অবশ্যই নিচেরটা ছোটই হবে। তাই যোগ করার পরে যে রেজাল্টটা পাচ্ছ সেটা আলটিমেটলি একটা বিয়োগফল আসতেছে, মানে ছোট সংখ্যা। তাই রেজিস্টারের থেকেও কম সংখ্যায় তুমি আউটপুট পাচ্ছ, এর কারণে তো সমস্যা না। যখন তুমি এই সার্কিটটা তো তোমার একটা নির্দিষ্ট শুধু একটা অপারেশনের জন্য তৈরি করো না, সার্কিট তৈরি হয় ওর ক্ষেত্রে ওর রেঞ্জের মধ্যে সকল অপারেশন করতে সক্ষম, ঠিক আছে? তাই 2টা 8 বিটের সংখ্যা নিয়ে তুমি যোগ করে 9 নম্বর বিট অবশ্যই আসবে। তুমি যদি 8 বিটের ভ্যালিড সংখ্যা নিয়ে যোগ করে দেখো 9 নম্বর বিট অবশ্যই আসবে, সেটার জন্য একটা রেজিস্টার লাগবে না। বুঝছো এখন কেন এটা 16 বিটে করতে হবে? 16 বিটে কেন করতে হবে তার তো ডিসিশন তোমরা পেয়ে গেছো অলরেডি। আমরা এখন একটু দেখার চেষ্টা করি, সেটা হলো ফাইনালি এই অঙ্কটা কিভাবে হবে। তো 16 বিটে যারা করতে পারো তারা স্কিপ করতে পারো, আর যারা দেখতে চাও তারা আমার সাথে কন্টিনিউ করো। তাহলে আমার এসকে অবশ্যই 16 বিটে নিয়ে আসতে হবে। আর আমরা জানি মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা হবে সাইন বিট হিসেবে কাজ করবে, আর পজিটিভের জন্য 0। এখানে আছে 8টা, তাহলে আমাকে আরও 8টা বিট নিয়ে আসতে হবে। একটা লিখলাম 2 3 4 5 6 7 8, এরপরে 1 0 1 0 1 0 1 0
তারপর 0010, তাই তো? এখানে আমাদের এস হয়ে গেল 16 বিটের, এবং এটা হচ্ছে এমএস বিট, মানে এখানে সাইন বিট হিসেবে কাজ করবে, তাই না? আচ্ছা, আর আমাদের B1 যেটা B1, এটা তো এখানে কতগুলো 1 2 3 4 5 6 7 8, ও আচ্ছা, এখানে কনভার্ট করলে জিরোটা সামনে আসে, জিরোটা ছাড়াও লেখা যায়, তাহলে আমরা আগে লিখে ফেলি, একটা আগে ঠিক রাখি, 1 2 3 4 5 6 7 8, তারপর কত 0 1 0 0, তারপর হবে 1 0 1 0, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত 16 বিটে লেখা সংখ্যা। এখন আমাদের B1 এর ওয়ান্স কমপ্লিমেন্ট লিখতে হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট লেখার পর তার সাথে আমরা এক যোগ করে টুস কমপ্লিমেন্ট নির্ণয় করবো, তাই তো? তাহলে প্রথমে আমার 9টা সংখ্যা হচ্ছে 0, তাহলে 9টা 1 লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? ওকে, আমাদের এরপরে 1 মানে 0, তারপর 0 0 মানে 1 1 1 0, তাহলে 0 1 1 0 0 1, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, তাই তো? এভাবেও আমরা অ্যারো চিহ্ন দিতে পারি, যেটা দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট বোঝায়। তার সাথে যদি আমরা একটা 1 যোগ করি তাহলে কি হয়ে যাবে, সে ফলাফলটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো কি টুস কমপ্লিমেন্ট, রাইট? 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, সেই 1 আর 0 যোগ করলে হবে 1, তাই তো? এরপরে 1 0 1 0, তারপর 1 1 1 1 0 1 0 1 1, আচ্ছা কয়টা 1 1 2 3 4 5 6 7 8, 8টা 1 2 3 4 5 6 7 8, 8টা 1, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, আমাদের এই এস থেকে এস এর সাথে B1 এর টুস কমপ্লিমেন্ট যোগ করব, এবং যোগের মাধ্যমে যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের আসলে বিয়োগফল, আর সেটা হবে x, তাই তো? আচ্ছা, এখন আমরা তাহলে লিখি এস ইকুয়াল, আচ্ছা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, এখন কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে, তাই না? আর আমরা জানি বাইনারি যোগ, 0 আর 0 যোগ করলে হবে 0, 1 1 যোগ করলে হবে কি 0, হাতে থাকবে 1, সেই 1 এখানে এসে যোগ হবে না, ওই 1 আর 1 যোগ করলে হবে 0, হাতে 1, সেই 1 এসে আবার এখানে যোগ হবে, এই 1 এসে এখানে যোগ হবে না, এইখানে যোগ হবে, এইখানে যোগ হবে, এই 1 1 নেমে যাবে। আচ্ছা, 0 আর 1 যোগ করলে হবে 1, এই 1 আর 1 যোগ করলে হবে 0, হাতে থাকবে 1, সেই 1 আবার এইখানে এসে যোগ হবে না, এইখানে, হ্যাঁ এইখানে, এই 1 নেমে যাবে এখানে। ওকে, 1, আচ্ছা 1 আর 1 যোগ করলে আবার 0, সেই হাতের 1, সেই 1 এসে এই যে 1, এই 1 যোগ করলে হয়ে যাবে 0, হাতে থাকবে 1, দেখি এখানে প্রত্যেকটা 1, আর বারবার হাতে 1 থাকবে যোগ করলে, তাহলে এই পর্যন্ত সব 0 হবে, তাই না? এটার জন্য 0, এটার জন্য 0, এটার জন্য 0, মনে করো যে হাতের 1 যোগ করলাম 0, আবার হাতে 1 যোগ করলাম 0, আবার হাতে 1 যোগ করলাম 0, তাহলে আবার হাতে 1, সেই 1টা এই যে বাইরে চলে আসছে। এখন কথা হলো ভাইয়া, যদি আমরা 16 বিটের ক্ষেত্রে দেখি, এখানে তো একটা এক্সট্রা বিট আছে, এটা তো ইগনোর করবেন না, এই পর্যন্ত তো ভ্যালিড, এই পর্যন্ত তো ইগনোর করবেন। ভাইয়া খেয়াল করেন, 8 বিটের জন্য আমরা এই ডিসিশন নিয়েছি 16 বিট, তার মানে এইখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত যে বিটগুলো আছে 16 বিট পর্যন্ত, সেটা রেজিস্টারে সেভ হয়ে গেছে। আপনার সর্বোচ্চ একটা দরকার, যদি আপনি 17, যদি বলেন যে না 15 নম্বর বিট দিয়ে আমরা কাজ করবো, 15 দিয়ে কাজ করেও দেখবেন 16 নম্বর পর্যন্তই স্টোর, 17 নম্বর যে বিট আসবে সেটা আপনার আর কাজে দেবে না। ঠিক একইভাবে 8 বিটের ক্ষেত্রে 9 নম্বর বিটটা আপনার ভ্যালিড, 10 নম্বরটা কোনো কাজে না, তাই 10 নম্বরটা ইগনোরই করা হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আরেকবার চিন্তা করে দেখবেন, তাহলে ফাইনাল রেজাল্ট হবে এটা, নাকি? ওকে, এখান থেকে আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কত পেলাম, এদের বিয়োগফল কত হবে, কোথায় গেছে, এখানে আমরা কোথায় করতেছিলাম ম্যাথটা, এখানেই তো করতেছিলাম, আর তো স্পেস নাই এখানে। আচ্ছা, একটু ছোট করে নেই বিষয়টা,
এটা তো কাজ নেই, কারণ এটা তো আমরা চেক করে নিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের ফাইনালি এই এক্সের ভ্যালুটা কত হবে? এই এক্সের ভ্যালুটা হবে, চিন্তা করি, এটা যেহেতু সাইন বিট 0, তার মানে এটা পুরো একটা পজিটিভ সংখ্যা। আর এখান থেকে এই শূন্যগুলো বাম পাশের আর কোনো কাজ আছে আমাদের? এখান থেকে এই পর্যন্ত কোনো কাজ নেই, এখান থেকে এই পর্যন্ত না, এই যে এই পর্যন্ত কোনো কাজ নেই। তাহলে আমাদের এইখান থেকে এইখানে এই পর্যন্ত হচ্ছে আমাদের ভ্যালিড বিট। তাহলে আমরা লিখে ফেলি এটা 101100 101100। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এক্সের ভ্যালু যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব হলো, এবং রেজাল্টটা দেখাই দিতে হবে যে আমাদের ফাইনালি এক্স ইকুয়াল। তাহলে আমরা মনে করি আমাদের আর কোনো ধরনের কনফিউশন থাকার কথা না ইনশাল্লাহ, যেহেতু আমরা এখন বুঝতে পারতেছি যে সার্কিট কীভাবে কাজ করে, আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।